সড়কে কোনো ধরনের আইন বিধি কিছুই থাকবে না, এরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ সড়কে মৃত্যুর মিছিল প্রতিদিন বাড়ছে। তারা কি করে সরকারকে হুমকি দেয় সে দেশ অচল করে দিবে? তারা দে আর পার্ট অফ এ সিন্ডিকেট। পরিবহনে কিন্তু আমাদের এখানে মালিক শ্রমিক কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। এখানে আছে গডফাদার এবং ক্যাডার একটা সম্পর্ক। সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের এডিটোরিয়াল ডায়লগ অনুষ্ঠান থেকে। আপনারা জানেন যে এডিটোরিয়াল ডায়লগ বা সম্পাদকীয় সংলাপ এই অনুষ্ঠানে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আজকেও সেরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আজকে আছেন, তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। তার আগে আজকের বিষয়টি নিয়ে একটু কথা বলি। আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি, প্রত্যেকদিন সকালে উঠে আমাদের বেশ কিছু খবরের শিরোনাম খুঁজতে হয়, সন্দেহ খুঁজতে হয়। তো এই খবরের শিরোনাম খুঁজতে গিয়ে আমরা প্রধানত দুটো খবরের দিকে নজর দিই। একটা হচ্ছে বিশ্বের কোনো না কোনো প্রান্তে যুদ্ধ চলতেই থাকে, যেমন আগে ইউক্রেন যুদ্ধ ছিল, তার আগে আফ্রিকা জাতিগত সংঘাত, সিরিয়া যুদ্ধ, এখন চলছে গাজায় আপনারা জানেন গণহত্যা, ইসরায়েলি গণহত্যা চলছে, সেই খবর আমরা দিই। সেখানে অনেক মানুষের আত্মচিৎকার, কষ্টের কথা বলি। ঠিক একইভাবে আন্তর্জাতিক ওই যুদ্ধের খবরের পাশাপাশি আমাদের জাতীয় পর্যায়ে প্রত্যেক দিন একটি মৃত্যুর খবর আসে, সেটি সড়কে মৃত্যু। বাংলাদেশের কোথাও না কোথাও সড়কে প্রতিদিন মৃত্যু হচ্ছে। বেপরোয়া চালকের বেপরোয়া আচরণ, মানুষের অসতর্কতা, বিভিন্ন কারণে সড়কে ঝরে যাচ্ছে প্রাণ। আমাদের প্রতিদিনের রাজপথ যেন রক্তাক্ত প্রান্তর। এখান থেকে আসলে মুক্তির উপায় কী? এবং দেখেন, এই রক্তাক্ত প্রান্তর রাজপথকে রেখেও যেটুকু আইন আছে, যেটুকু আইন প্রয়োগ করা যায়, সেই আইনটাকে আরও দুর্বল করার জন্য, মূলত সড়ক পরিবহন খাতে কোনো আইন না রাখার জন্যই একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। তারা ধর্মঘটের হুমকি দিচ্ছেন, তারা আবারও সাধারণ মানুষকে জিম্মি করতে চাচ্ছেন। দর্শক, আর অপেক্ষা নয়, চলুন আজকের বিশেষ অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের আজকের অতিথি নাসিরউদ্দিন শেখ, যিনি আসলে ব্লুমবার্গ ইনিশিয়েটিভ ফর রোড সেফটি যে প্রোগ্রামটা চলমান আছে তার পরামর্শক হিসেবে এর আগে কাজ করেছেন। তিনি উন্নয়ন পরামর্শক হিসেবে কাজ করেছেন, তামাক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সড়ক নিরাপত্তা অনেকগুলো বিষয়ে তিনি কাজ করেছেন এবং এখনও বিশ্লেষণ গবেষণা করে যাচ্ছেন। আজকে তার কাছে আমরা জানবো। নাসিরউদ্দিন, আপনাকে ভিউজ বাংলাদেশের এডিটরিয়াল ডায়লগে স্বাগতম। আশা করি ভালো আছেন। হ্যাঁ, অনেক ভালো আছি। ভিউজ বাংলাদেশকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং সড়ক নিরাপত্তার মতো একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনাকে পেয়ে আমরাও আনন্দিত এবং আমরা আশা করি যে আজকে আপনার আলোচনার মধ্য দিয়ে সড়ক নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশে আমরা একটা দিক নির্দেশনা পাবো। আমাদের এখানে তো আপনি জানেন যে সড়ক নিরাপত্তা আইন 2018 সালে একটা হয়েছিল, সেটা আবার 2024 সালে একটা সংশোধনের উদ্যোগ এসেছিল আরও দুর্বল করার জন্য। তো সেটাকে আরও দুর্বল করার জন্য একটি পক্ষ দাবি তুলেছে, তারা 5 দফা দাবি দিয়েছে এবং দিয়ে ধর্মঘট ডাকার মতো পরিস্থিতিও তারা সৃষ্টি করেছে। সড়কে কোনো ধরনের আইন বিধি কিছুই থাকবে না, এরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ সড়কে মৃত্যুর মিছিল প্রতিদিন বাড়ছে এবং বিশ্বে সম্ভবত ঢাকা হচ্ছে বা বাংলাদেশের রাজপথ হচ্ছে প্রধান রাজপথ যেখানে সবচেয়ে বেশি লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়। আপনি কিভাবে দেখছেন যে আসলে এই সড়ক দুর্ঘটনা কেন, কিংবা এই যে আমরা আসলে কোথায় জিম্মি হয়ে আছি? অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নের ব্যাপ্তি ব্যাপক, এর গভীরতাও অনেক গভীর। যে আমরা অনেক সময় ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন রিলস দেখি, সেখানে দেখি সড়কে মানুষের সুন্দর ব্যবহারের কিছু ছোট রিল দেখা যাবে যে একজন মানে বৃদ্ধ মানুষকে একজন মানুষ পার করে দিচ্ছেন, গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কিংবা একটা প্রাণী স্লোলি পার হয়ে যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে। তার মানে এরকম একটি দৃশ্য দেখতে আমরা পছন্দ করি, আমরা মনে মনে ভাবি অমন দৃশ্যের কথা, কিন্তু আমার দেশে সেই দৃশ্য পাই না। আমরা কেন পাই না? সেই জায়গাটাতে আমাদের আচরণ ডিফারেন্ট। আমাদের আচরণ কেন ডিফারেন্ট হয়? সড়কে মানুষের বিহেভ কি, সেই বিহেভই আপনি যে বলছেন সড়কে এত রক্ত, এই রক্তাক্ত প্রান্তর ঘটার পেছনে মানুষের বিহেভ। মানুষ বাংলাদেশে রাস্তায় এসে অসুস্থ হয়ে পড়ে, প্রত্যেকটা মানুষ, চালক থেকে শুরু করে কন্ডাক্টর, হেল্পার থেকে শুরু করে মানে যাত্রী, সবাই অসুস্থ হয়ে পড়ে। কত রকমের অসুস্থতার জিনিস যে রাস্তার মধ্যে একই সঙ্গে থাকে তা আমরা যদি একটু আমলে নিই। প্রথমত, রাস্তায় ভয়াবহতম জ্যাম। সো এই জ্যামের মধ্যে পড়ে প্রত্যেকটা মানুষ অসুস্থ বোধ করে, সে মানে তাড়াহুড়া করে, ব্যস্ততা তৈরি হয়, তার শারীরিক অসুবিধা হয়, সে দ্রুত চলে যেতে চায়, তার অন্য কাউকে দেওয়ার জন্য 1 সেকেন্ড টাইমও তার থাকে না।
রাস্তা দখল, ফুটপাত দখল, দোকানে দখল, রাস্তার প্রতিটি ইঞ্চি দখল হয়ে গেছে। মহাসড়কে যাবেন, মহাসড়কের অবস্থাও তাই। মহাসড়কের মাঝখানে মাঝখানে যেখানে যাত্রী ওঠানামার জন্য একটি ব্যারিকেড দিয়ে বে তৈরি করা আছে, যেখানে ঢুকে যাত্রী নামিয়ে যানটা যাওয়ার কথা, সেইখানেও ঢোকার কোনো পরিস্থিতি নেই। সেখানে দোকান দিয়ে ভর্তি, এবং ওখানে যদি আপনি একবার ঢোকেন গাড়ি নিয়ে, দেখবেন বেরোতে পারেন না। সড়ক সে ঢাকা শহর হোক আর ঢাকা শহরের বাইরে হোক, সমস্ত জায়গায় সড়কগুলো কিছু মানুষের দ্বারা সম্পূর্ণভাবে দখলকৃত। এই দখলের মধ্যে যখন আপনি ঢোকেন, ধরেন আপনি চিটাগং থেকে ঢাকায় আসবেন, চট্টগ্রাম থেকে ঢাকায় হয়তো কয়েক ঘন্টায় চলে এলেন। এবার আপনি যাত্রাবাড়ি থেকে ধরেন আপনি আসবেন শ্যামলী, এই জায়গাটায় আপনার 5 ঘন্টা চলে যেতে পারে। তাহলে আপনি সেই সকালে রওনা দিয়ে রাত 2টার সময় আপনি বাসায় ঢুকতে পারবেন কিনা, আপনার মধ্যে মানবিক কোন গুণ আশা করা যাবে, যে কারণে আপনার আচরণ হয়ে ওঠে আগ্রাসী। আপনি হয়ে ওঠেন কি, এত জ্যাম, এইবার একটু ফাঁকা পেয়েছি, এবার 120, এইবার অ্যাক্সিডেন্ট, রক্তারক্তি, মানুষের মৃত্যু। তার মানেটা হচ্ছে, যদি এই রাস্তার এই অবস্থাটা পরিবর্তন করা যায়, প্রথমত মানুষের মনে একটু স্বস্তি ফিরবে। স্বস্তি ফিরলেই তার কাছ থেকে ভালো ব্যবহার প্রত্যাশা করা যাবে। আচ্ছা, রাস্তায় আমাদের সার্বিক যে আচরণগত দিক, সেটা খুবই আসলে অস্থিরতায় ভুগি আমরা। আসলে আমাদের সার্বিক মানসিক অসুস্থতার প্রথম পরিচয় হচ্ছে হর্ন। গোটা বিশ্বের কোনো শহরে এইভাবে হর্ন বাজানো হয় না, এবং এই হর্ন বাজানোর ক্ষেত্রে আইন আছে, কিন্তু বাট কোনো আইনের প্রয়োগ এখানে হয় না। এই যে আচরণগত দিক তো আমাদের আছে, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, এর নেপথ্যে আসলে অনেকগুলো কারণ তো আছে, আমরা জানি। আমাদের প্রথমেই বলা হয় যে আমাদের আপনার যে পরিমাণ রাস্তা দরকার, সেই পরিমাণ রাস্তা আমাদের নাই। রাস্তার তুলনায় যানবাহন অনেক বেশি, বিশেষ করে ঢাকা শহরের ক্ষেত্রে এটি প্রযোজ্য। ঢাকার বাইরেও আপনি দেখবেন যে মহাসড়ক যেভাবে ফ্রি রাখার কথা, সেখানে কিন্তু ফ্রি থাকছে না। আরও ভয়ঙ্কর যে পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে এসে বাস দাঁড়িয়ে থাকে গাড়ির উপর উঠে গেল, এবং চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে তুলে দিলেন। আমরা বরিশালেও দেখেছি যে এরকম আপনার থেমে থাকা গাড়ির উপরে এসে একটা পিকআপ উঠে গেল, ট্রাক। পরে দেখা গেল ওই ট্রাকের গত 3 দিন ধরে কোনো ব্রেক ছিল না, চালক বললেন, এবং চালক তিনি আন্ডার আরেস্ট ছিলেন, 18 বছর ছিল না। এখন এই সব ক্ষেত্রে আসলে দায় নেবে কে? এই আচরণগুলো কে তৈরি করছে? আমরা যখন পার্টিকুলারলি সড়ক দুর্ঘটনার কথা বলছি, এই দুর্ঘটনার সঙ্গে কিন্তু কয়েকটা বিষয় চলে আসে, যে ব্রেক ছাড়া এই যে যানবাহনটা কেন চলছিল, ওটা কার দেখা দরকার? তার মানে আমাদের মালিকরা সচেতন না। আবার তিনি আন্ডার আরেস্ট একজন ড্রাইভারকে দিয়ে গাড়ি চালাচ্ছেন, সেটা কেন? আবার যে ড্রাইভারটা বাসের চালক এসে ব্রিজে তুলে দিচ্ছেন, তার ক্ষেত্রে উনি বলছেন যে ভাই, আমি তো গত 3 দিন ধরে টানা গাড়ি চালাই, আমার কোনো ইয়ে নেই, রেস্ট নেই। একটা জিনিস আমরা বারবার দেখছি যে আসলে পরিবহনে কিন্তু আমাদের এখানে মালিক শ্রমিক কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। এখানে আছে গডফাদার এবং ক্যাডার একটা সম্পর্ক। যারা মালিক আসলে তারা মালিক না, এটা একটা গডফাদার সিন্ডিকেট। এখানে সত্যিকার অর্থে ব্যবসায়ী মালিক, যিনি সুস্থ মস্তিষ্ক নিয়ে ব্যবসা করুন, এরকম হাতে গোনা 5% আছে, বাকি 95% বা 90% গডফাদার। দে আর পার্ট অফ এ সিন্ডিকেট। এবং তাদের যারা আছে আপনার গাড়ির সঙ্গে, যারা শ্রমিক হিসেবে আমরা দেখি, ওরা আসলে শ্রমিক না, ওরা ক্যাডার। সেই কারণে সংকটটা হচ্ছে। যেমন ধরেন আমরা বাংলাদেশের যে উদাহরণ দিই, যে সোহাগ পরিবহন বা গ্রিন লাইন, এগুলো কিন্তু ওয়েল ম্যানেজড গাড়ি, এদের অ্যাক্সিডেন্ট রেট খুবই কম, প্রায় 0। কিন্তু আপনি দেখেন হাঁড়ি পরিবহন কিংবা শ্যামলী পরিবহন ট্রিমেন্ডাসলি অ্যাক্সিডেন্ট করে, কারণ এদের কোনো ওই ব্যবস্থাপনা নাই, এদের চুক্তিভিত্তিক গাড়ি চালানো হয়। চোখের সামনে কিন্তু উদাহরণ আমাদের আছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পুরো সিস্টেমটাই আসলে এটাই, যে গডফাদার এবং হচ্ছে ক্যাডার সিস্টেম। যে কারণে এখানে দেখবেন কখনোই কোনো পরিবহন সংগঠন শ্রমিকের জীবনমানের উন্নয়ন নিয়ে আন্দোলন করে না, শ্রমিকরাও করে না। নিয়োগপত্রের দাবিতে আন্দোলন করে না, গ্রাসরুটের দাবিতে করে না। অন্য অন্য ক্ষেত্রে শ্রমিকরা যে সমস্ত বিষয় নিয়ে আন্দোলন করেন, পরিবহন শ্রমিকরা তার কিছুই চান না। তারা শুধু কি চান, হ্যাঁ, আমি রাস্তায় মানুষ মারবো, আমাকে জেলে নেওয়া যাবে না, আমাকে ফাঁসি দেওয়া যাবে না, আমাকে জামিন অযোগ্য কোনো ধারা দেওয়া যাবে না, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে পুলিশ শুধু উদ্ধার করে নিয়ে গিয়ে মালিকের উঠোনে গিয়ে গাড়িটা রেখে আসবে, এটা পুলিশের কাজ। এই দাবিতেই তারা কিন্তু ধর্মঘট ডাকতেছেন। মুশকিলটা হচ্ছে যে আপনি যে আচরণের কথা বললেন, সেই আচরণ হয়তো আমরা ক্যাম্পেইন করে চেঞ্জ করতে পারি, কিন্তু এই যে মালিক শ্রমিক সম্পর্ক পরিবহনে গড়ে ওঠেনি, দীর্ঘদিন একটা পরিবহন সেক্টর একটা মাফিয়া সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে, এবং এই সিন্ডিকেটের মুখগুলো সবাই চেনে। এবং আপনি জানেন যে 2018 সালে আমরা এখন যে বলি যে আমাদের যে ফ্যাসিবাদের পতন হয়েছে, জুলাই অভ্যুত্থানের কথা বলি, সেটা কিন্তু আসলে সূতিকাগার ছিল 2018 সালে সড়ক নিরাপত্তা বিষয়টা। আপনার নিশ্চয়ই মনে আছে যে 2018 সালে যখন আপনার এয়ারপোর্ট রোডে আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো এবং 2 জন শিক্ষার্থী মারা গেলেন, এবং সেটাও কিন্তু 2 বাস প্রতিযোগিতা করে যাওয়ার সময়, মডার্ন রেস দেওয়ার সময় ফুটপাতে উঠে বাস
ওই স্টুডেন্টদেরকে চাপা দিয়ে মেরে ফেলে, ফুটপাতে কিন্তু, নট রাস্তায়। তারপরে সারা ঢাকা শহরে আন্দোলন হয় এবং সেই আন্দোলন তৎকালীন সরকার অত্যন্ত নির্মমভাবে দমন করে। সেখানে পরিবহন শ্রমিকরা গিয়েও বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকে ছাত্রদেরকে পেটায়, তৎকালীন যে ছাত্রলীগের বাহিনী ছিল তারা পেটায়, পুলিশও পেটায়। এবং তখন থেকে কিন্তু ওরা কিন্তু স্কুল কলেজের স্টুডেন্ট ছিল, 9, 10 ইন্টারমিডিয়েট। ওই স্টুডেন্টরা কিন্তু তখন ওই সরকারের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর ক্ষুব্ধ হয়ে ওঠে। সেই ক্ষোভের প্রকাশটাই কিন্তু আসলে আমরা 2024-এ দেখেছি। এখানেও কিন্তু 2024-এ এই যে পিঠে ব্যাগ নিয়ে লোকজন এসছে কেন, ওর মাথার মধ্যে সড়ক নিরাপত্তা আন্দোলনের মার খাওয়ার দাগটা ছিল। এটা আমরা সবাই ভুলে যাচ্ছি। এবং এই বিশৃঙ্খল অবস্থা কিন্তু এই গভর্নমেন্ট আসার পরেও নিরসন হয়নি। অনেক এতগুলো সংস্কার প্রস্তাব তারা নিয়েছেন, এতগুলো ক্ষেত্রে সংস্কারের কথা বলছেন, কিন্তু আমার যে সড়কে আমি প্রতিদিন চলি সেই সড়কের সংস্কারের কথাটি গভর্নমেন্টের কারো মাথায় ছিল না। এবং যেই কারণে আপনি খেয়াল করেন যে মাফিয়া সিন্ডিকেট এর আগের সরকারগুলোর সময় ছিল, সেই মাফিয়া সিন্ডিকেটের, এখানে এই মাফিয়া সিন্ডিকেটটা কিন্তু একটা মজার জিনিস। 96 সালে একটা সরকার থাকার সময় যিনি মাফিয়া ছিলেন তিনি 2001 সালে ছিলেন না। আবার 2001 সালে যিনি এই মাফিয়া সিন্ডিকেটের দায়িত্ব নিয়েছিলেন তিনি 2009 সালে এসে বিতাড়িত হইলেন, 9 সালে আরেকজন নিলেন, এখন কিন্তু আবার তিনি আসছেন। মানে রিলে রেসের মতো একটার কাছ থেকে একটা চলে যাচ্ছে। এখানে আওয়ামী লীগ বিএনপি নাই, এখানে কিন্তু দুইটা এক একটা। এবং আওয়ামী লীগের এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা জানেন যে তাদের দলের এই মাফিয়া সিন্ডিকেটের লোক কারা। তারা, আমি জানি না আগামী নির্বাচনে তারা কি করবেন, যে এই মাফিয়া সিন্ডিকেটের কাউকে আমরা নমিনেশন দেবো না এমন ঘোষণা তারা দেবেন কিনা। যদি দেন সেটা এই প্রজন্মের জন্য আশীর্বাদ হবে, আর যদি না দেন ভবিষ্যতে কিন্তু এই সড়ক নিরাপত্তাকে কেন্দ্র করে যে কোনো সরকার বড় ব্যাঘাতে পড়বে। সেই আশঙ্কা থেকে আমি বলছি যে আপনারা যেহেতু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে কাজ করেছেন, পরামর্শ দিয়েছেন, এই চালকদের, এই যে মালিক শ্রমিক গডফাদার সিন্ডিকেট ভেঙে দিয়ে একটা সুষ্ঠু পরিবহন ব্যবস্থা তৈরি করা আদৌ কি সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব। সম্ভব না কেন? এর জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা এবং সংস্কার, যে কথাটা আপনি বলছেন, সেই সংস্কারের নানা ধরনের উদ্যোগ থাকলেও এই বিষয়ে কোনো ধরনের কোনো সরকারের সময় বিশেষ কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে না। যে 2018 সালের এইটা কিন্তু একটা সড়ক পরিবহন আইনে রূপ নিয়েছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু এই আপনি যে সিন্ডিকেটের কথা বলছেন তাদের কারণেই কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। শুধু তাই নয়, 24 সালে এটার কিন্তু আবার সংশোধনী প্রস্তাব এসছে সেই মানে, এবং এখন তো রীতিমতো শ্রমিক এবং মালিক সমিতি তারা সবাই এখন হুমকি দিচ্ছে। তারা হুমকি দেয়, তারা ঘোষণা দেয় না, তারা হুমকি দেয়। তারা এটাও বলছে যে এটা নাকি ফ্যাসিস্ট সরকার আইন। 2018 সালের সড়ক নিরাপত্তা আইন কোনো ফ্যাসিস্ট আইন না। এই আইনটা আমাদের ছেলে মেয়েদের, আমাদের সন্তানদের আন্দোলনের ফসলের আইন। এই আইনকে বিতর্কিত করার উদ্দেশ্যটা হচ্ছে একটা হীন উদ্দেশ্য। 18 সালের সড়ক মানে পরিবহন যে অ্যাক্ট, মানে ট্রান্সপোর্ট অ্যাক্ট যেটা হয়েছে, সেটা যথেষ্ট পরিমাণে আধুনিক এবং যুগোপযোগী একটি আইন। সেই আইনকে বাস্তবায়ন করতে দেয়নি এই সিন্ডিকেট। তারপরে সেটার মধ্যে আবার অনেকগুলো সংশোধনী এনে সেই আইনকে দুর্বল করা হয়েছে, রীতিমতো সে আইনকে অনেকখানি অকেজো করবার দিকে নিয়ে যাওয়া হয়েছে। আর এখন যেই দাবিগুলো তোলা হয়েছে, এই দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, তার মানে এখন দাবি করা হচ্ছে কি, এটা যেহেতু ফ্যাসিস্ট সরকারের তৈরি করা, সো এটা বাতিল করো। তার মাধ্যমে তারা আসলে এটা বাতিল করতে চাচ্ছে অন্য কারণে। তারা চায় যে ওই আইনের কারণে, ওই আইনে 2-1টা ধারা আছে যেগুলোতে বলা হচ্ছে, বিশেষ করে যেমন বেপরোয়া ওভারটেকিং, তারপরে এই যে চালকের বেপরোয়া আচরণ যেগুলো রাস্তায় আমরা দেখেছি, বা যেখানে আসলে মালিকের যে যথাযথ ব্যবস্থা উচিত ছিল গাড়িটা চালানোর ক্ষেত্রে নেয়নি, এই সমস্ত কিছু ক্ষেত্রে জামিন অযোগ্য ধারা আছে। তারপর দুর্ঘটনাতে কবলিত বাসের বিরুদ্ধে মামলা দেওয়ার কথা আছে এবং একটা পুলিশ বাজতে রাখার ব্যাপার আছে, অর্থদণ্ডের ব্যাপার আছে। এগুলো থেকে তারা বেরোতে চায়। আরও ভয়ঙ্কর জিনিস দেখেন যে আমাদের এখানে হরহামেশে মাঝে মধ্যে বাসের মধ্যে, চলন্ত বাস থেকে ধর্ষণ করে ফেলে দেওয়া হয়। আমরা হানিফ পরিবহনে কি দেখেছি, ঢাকা চিটাগং রোডে একজন পায়েল, একজন শিক্ষার্থী, যে কিনা বাস থেকে নেমেছিল, যখন বাসটা কিছুক্ষণের জন্য অপেক্ষা করার জন্য দাঁড়িয়েছিল, যে হাইওয়েতে যেটা হয়, পায়েল ওই বাসটাতে উঠতে গেল, যখন দাঁড়ানোর পরে দরজায় ধাক্কা লেগে সে আহত হলো, তার মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে। বাসের চালক এবং হেল্পার মিলে তাকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছে। বিশ্বে এই ভয়ঙ্কর, মানে আমি যে আপনাকে একটু আগে বলেছিলাম যে গডফাদার আর ক্যাডার সিস্টেমের, এটা হলো এই হানিফ পরিবহনের এই খুনটা হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ। এই যে আজকে সড়ক দুর্ঘটনা, রক্তাক্ত প্রান্ত যেটা বলছে, আপনার কি মনে হয় না যে আমাদের সড়ক পরিবহনকে কেন্দ্র করে যে মাফিয়া সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের সঙ্গে একটা বড় অংশ কিন্তু যুক্ত সরকারি প্রশাসন থেকে শুরু করে অনেক পক্ষ। ওই সিন্ডিকেটের কারণেই আসলে তার একটা সার্বিক যোগফলটা হচ্ছে আমাদের প্রতিদিনের সড়কে মৃত্যু।
হ্যাঁ, নিশ্চয়ই এটার একটা কিউমুলেটিভ একটা এফেক্ট মাত্র। সমস্ত জায়গায় দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং সব কিছু এবং নিয়মহীনতা এবং আইন প্রয়োগের অনুপস্থিত যে পরিস্থিতি, এই সবটার সামষ্টিক যোগফল হচ্ছে প্রতিদিন রাস্তায় এরকম শত শত মৃত্যু। আমি তো বলি সড়কে মড়ক, এই মড়ক প্রতিদিন বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ যে ডেটা, যে মানে সংখ্যা, সেটা 31,000 প্রতি বছর 31,000 মানুষের মৃত্যু ঘটছে সড়কে। তার মানে কত গুণ বেশি হবে, এর চেয়ে বেশি মানুষ আহত হচ্ছে। ঢাকা শহরের দিকে তাকালেই এখন আমরা দেখতে পাচ্ছি, মানে কোনো লাইট নেই, লাইটের বালাই নেই, বডি ঠিক নেই, গ্লাস নেই, এমনকি সামনে গ্লাস নেই, সেখানে পলিথিন টানিয়ে দিয়েও সেই বাসও ঢাকা শহরে চলে, সামনে জাস্ট পলিথিন। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে তারা ঢাকা শহরে কিছু ভালো বাস নামানোর সমস্ত উদ্যোগকে ব্যর্থ করে দিয়েছে। 1997 সালে কিন্তু ঢাকায় প্রিমিয়াম বাস সার্ভিস বলে একটা বাস এসেছিল, মেট্রো সার্ভিস বলা হতো। আপনার টাটা কোম্পানির একটা বাস দিয়ে এটা হয়েছিল, এসি বাস। মিরপুর থেকে প্রথমে মতিঝিল, আপনার মনে আছে নিশ্চয়ই, পরে আপনার মতিঝিল থেকে উত্তরা রুটে একটা বাস চলেছিল। এর সঙ্গে সঙ্গে এরপরে 2001 সালের পরে রোডস্টার এবং নিরাপদ সার্ভিস নামে দুটো বাস এসেছিল, এবং তারা ওই সময় মাত্র 20 টাকায় হচ্ছে আপনার মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সার্ভিস দিত। এই আপনার হচ্ছে যে সিন্ডিকেট, এই মাফিয়া সিন্ডিকেট, তারা বললো যে না, ওই বাসের ভাড়া বাড়াতে অথবা তারা চলতে দেবে না। তখন আমরা দেখেছি রাস্তায় প্রকাশ্যে ওই সমস্ত বাসে ইচ্ছে করে দুর্ঘটনা ঘটানো হয়, অন্য বাস মেরে দিয়েছে ওদেরকে। আমরা দেখলাম যে 4-5 সালের দিকে গিয়ে, তখন হামিদ শরীফ সাহেব তখন এই বাসটা চালু করেছিলেন, রোডস্টারের কথা বলছি। তখন উনি যে রিকন্ডিশন ভেহিকেল যে সার্ভিস অ্যাসোসিয়েশনটা আছে, উনি তখন সম্ভবত ওটার প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি ছিলেন, হামিদ শরীফ সাহেব। বেসিক্যালি রিকন্ডিশন গাড়ির ব্যবসায়ী উনি। এই আপনার রিকন্ডিশন গাড়ি আনলে যে অনেক ভালো গাড়ি আনা যায়, রোস্টার তার একটা বড় প্রমাণ ছিল। সেই রোস্টার নিয়ে এসেছিলেন উনি। পরে সংবাদ সম্মেলন করে বললেন যে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে আমি এই সার্ভিস বন্ধ করলাম। কি ট্র্যাজেডি চিন্তা করেন। এরপর থেকে আপনি দেখেন এই যে রোস্টার নিরাপদ বন্ধ হলো, এরপরে একটা গাড়ি আমাদের এসেছিল বেপকো সার্ভিস, যেটা আপনার আজিমপুর থেকে উত্তরা রুটে চলতো, লাস্ট বাস। এরপরে আর কোনো এসি সার্ভিস বাস ঢাকায় আনতে দেওয়া হয়নি। লাস্টে আপনার ওই যে গ্রিন চাকা বলে একটা বাস রামপুরা দিয়ে চলতো, তার ভাড়া এত বেশি যে সাধারণ মানুষের নাগালের একটা বাইরে, এবং ওটাও আসলে অতটা উন্নত সার্ভিসের বাস ছিল না, যেটা রোস্টার নিরাপদ সার্ভিস ছিল বা প্রিমিয়াম বাস ছিল। এই বাসগুলো যখন আমরা চালাতে পারলাম না, তারপরে কি হলে আবার সেই লক্কর ঝক্কর বাস। কারণটা কি? লক্কর ঝক্কর বাস মানে কিন্তু প্রায় বিনা বিনিয়োগে ব্যবসা করা। যেই কারণে তারা এই লক্কর চক্করে এই বাসটাকে আনতে চায়, এটি সিন্ডিকেটের বাস। তারা কোনোদিন আপনাকে ভালো বাস নামাতেও দিচ্ছে না। এবং আপনি অবাক হয়ে খেয়াল করে দেখেন যে ঢাকা একমাত্র রাজধানী গোটা বিশ্বের মধ্যে এই মুহূর্তে যেখানে কোনো ট্যাক্সি ক্যাব সার্ভিস নাই। ট্যাক্সি নেই না। আপনি সব দেশের এয়ারপোর্ট থেকে নেমে ট্যাক্সি ক্যাব পাবেন, কিন্তু বাংলাদেশে পাবেন না, নাই। এখানে আছে কি একটা সিএনজি অটোরিকশা, এবং সেই অটোরিকশার দাম এখন প্রাইভেট কারের চেয়ে বেশি। এখন এই যে সিএনজি অটোরিকশা আমরা ট্যাক্সি ক্যাব দিচ্ছি না, এবং এখানে বাংলাদেশে অন্য অন্য শহরে যেভাবে উবার সার্ভিস চলে, ঢাকায় চলে না। ঢাকায় আপনি উবার নিলেই ড্রাইভার বলবে ক্যাশ না বিকাশ, আপনি কত দূরে যাবেন, কোথায় যাবেন, এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে এখন দিন কোনো ডিজিটাল অ্যাপ সার্ভিসের দুনিয়ার কোথাও নাই। অনেক দেশেই কিন্তু লোকাল অ্যাপগুলো জনপ্রিয় হয়েছে। বাংলাদেশে কিন্তু আমাদের এখানে ওভাই কিংবা এরকম অ্যাপ এসেছিল, সেগুলো কিন্তু এই সিন্ডিকেট চালাতে দেয়নি। কারণ উবার এখানে যে ব্যবসায়িক যে বাজে পলিসিটা নিল, বা যেটাকে আমি বলবি যে এক ধরনের এটা কান্ট্রি অ্যাডাপ্টেশন বলতে পারেন। তারা কি করলো, ওভাই যখন এটাকে বললো যে কমপ্লিটলি ডিজিটাল সার্ভিস, অর্থাৎ কোনো ক্যাশ লেনদেন করা হবে না, উবার কি করলো, ক্যাশটা রেখে দিল। ফলে ম্যাক্সিমাম ড্রাইভার ওই ক্যাশের লোভে আর ওভাই বন্ধ করে দিল। এটা বিপদ অফ হয়ে গেল আসলে। তো আমাদের এখানে আমরা অ্যাপ ভিত্তিক একটা রাইড শেডিং দিয়ে মোটরসাইকেলে কিছু করার ব্যবস্থা ছিল, সেটা এখন অ্যাপ নেই, খ্যাপে হয়ে গেছে। কারণ আপনি অ্যাপে গাড়ি চললে যারা চাঁদাবাজি করেন তারা চাঁদাটা পান না, খ্যাপে চললে চাঁদাটা পাওয়া যায়। এমনকি এই জায়গাটা জাস্ট আপনার কথার প্রেক্ষিতে মনে পড়লো যে ওরা অ্যাপটাকে ব্যবহার করে ভাড়াটা যাত্রী যাতে বুঝতে পারে যে এখন ধানমন্ডি থেকে গুলশান যাবে, সো আপনি আগে দেখে নেন অ্যাপে কত ভাড়া আসে, তা ওই টাকাই দিয়ে আমাকে, কিন্তু অ্যাপের মাধ্যমে না, ওটা জাস্ট দেখে নেবে কত টাকা ভাড়া আসতেছে, শুধু সেই টাকা ক্যাশে দিয়ে দেবে। তারা জানেই না যে এই অ্যাপটা যারা ডেভেলপমেন্ট করেছেন তাদের কত টাকা খরচ হয়েছে, এই অ্যাপটা মেনটেন্যান্সের কত কস্ট, এগুলো নিয়ে কোনো ধারণাই কিন্তু নেই। গভর্নমেন্টের কোনো ধারণা দেন না, মোড়ে মোড়ে সব দাঁড়িয়ে থাকে। এরপরে বলি এই চাঁদাবাজ সিন্ডিকেট, এই মাফিয়া সিন্ডিকেটের সর্বশেষ সংস্করণটা হচ্ছে এই ব্যাটারি চালিত অটোরিকশা। একবারও কি আমাদের মনে হয় না যে এই ব্যাটারি চালিত অটোরিকশা তো বাড়ছে কেন? কোনো কর্তৃপক্ষের দায় না। সিটি কর্পোরেশন বলে এটা হচ্ছে ভাই মোটর যান, আমি দায়িত্ব নেবো না। বিআরটিএ বলে এটা তো মোটর যান না, এখানে তো আপনার বার্নিং ইঞ্জিন নাই, ফলে আমি এটা নেবো কেন? বার্নিং ইঞ্জিন তাহলে কি টেসলা যে গাড়ি, মানে টেসলা কোম্পানি, মানে ইলেকট্রিক কার, এখন তো বিওআইডি অনেক
পরিমাণে গাড়ি ঢাকায় এসছে যেগুলোতে ইলেকট্রিক কার, তাহলে সেগুলো নিশ্চয়ই তাহলে মোটরযান নয় এই সূত্র অনুযায়ী। তাহলে সেগুলো তাহলে বিআরটিএ লাইসেন্স দিচ্ছে কি? এটা আমাকে বিআরটিএ বলেছে। রেজিস্ট্রেশন দিচ্ছে কি করে? এখন আপনার মজার ব্যাপারটা হচ্ছে কেন এত ব্যাটারি চালিত অটোরিকশা প্রতিদিনই বাড়ছে। এখন যেটা হচ্ছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যত অটোরিকশা নামতেছে আপনার তত চাঁদার হারটা বাড়ছে। এবং আরও মজার ব্যাপার, আপনি মাঝে মধ্যেই পুলিশ দেখবেন অভিযান করে। এগুলো অভিযান আর কোনো কারণে না, শুধুমাত্র বিদ্যমান চাঁদাদারের কাছ থেকে আরো 5 টাকা 10 টাকা বাড়ানোর জন্য হয়। যেই চাঁদার হারটা ওরা বাড়ায় ফেলে অভিযানটা বন্ধ হয়ে যায়। এই যে ব্যাটারি রিক্সার কথা বলছেন, আমি ব্যাটারি রিক্সা নিয়ে আমি বলা যায় যে একক সৈনিকের মতন আমি শুধু ফেসবুকে বহু দিন যাবতে নিয়ে কথা বলে যাচ্ছি। বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের কোনো মহলের কারোর ন্যূনতম আইনি বা রাষ্ট্রীয় কোনো ধরনের বৈধতা নেই এই ব্যাটারি রিক্সা নামক এই যানটিকে রাস্তায় চলতে দেবার, 1 মিনিটের জন্য চলতে দেবার কোনো রকম বৈধতা নেই। এটা একটা শুধুমাত্র মানুষকে, এটা একটা শিখণ্ডী কাদেরকে করা হয়েছে রিক্সা শ্রমিককে, তাকে সামনে দেখিয়ে আসলে এর পেছনে কাজ করছে বিরাট একটা সিন্ডিকেট। তারা মোটরের সিন্ডিকেট, তারা ব্যাটারির সিন্ডিকেট, সেই পুরনো মাফিয়া, পরিবহন মাফিয়া সিন্ডিকেটই এটা চালাচ্ছে। সেটাই। এবং আমি কিন্তু রিক্সাওয়ালার বিরুদ্ধে কিছু বলছি না, আমি কেবল বলছি রিক্সা মালিক যারা, কোনো রিক্সার মালিক রিক্সাওয়ালা নিজে নয়, রিক্সার মালিক অন্য কেউ, এবং সেই মালিকেরা একটি রিক্সার মালিক নয়, তারা এক একজন শত শত রিক্সার মালিকও আছে, এবং যাদের একটি 3 নম্বর পর্যন্ত নেই। তারা পাড়ায় মহল্লায় অবৈধ গ্যারেজে, অবৈধ বিদ্যুৎ লাইনে ব্যাটারি চার্জ করে সেই ব্যাটারি দিয়ে রাস্তাটাকে নিজের সম্পত্তি বলে মনে করে সমস্ত ঢাকা শহরে কলাপস করে দিয়ে নিয়ে তারা প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে। সরকার তাদের কাছ থেকে একটি পয়সাও বের করতে পারছে না। অথচ রাস্তার আর সকল যানবাহন, বাস, ট্রাক, লরি, সিএনজি, মোটরসাইকেল, গাড়ি সবাই সরকারকে নির্দিষ্ট হারে রেজিস্ট্রেশন এবং প্রত্যেকে যে ইনকাম ট্যাক্স, এআইটি সহ রুট পারমিট, কত ধরনের ফিজ সমস্ত দিয়ে চলছে। আর ব্যাটারি রিক্সাগুলো মাগনায় মুফতে চলছে। ঢাকার রাস্তাগুলোকে তারা তাদের একেবারে মানে বংশগত সম্পত্তি মনে করে রাস্তায় এখানে একটা জিনিস দেখেন যে আপনার আসলে কিন্তু পরিবহন খাতে কোনোদিনই সরকার যে পরিমাণ ট্যাক্স পাওয়ার কথা পায় না। এই যে আপনি যে কথাটা বললেন যে ব্যাটারি চালিত অটো, এটার যদি কোনো ডাটাবেস থাকে, কয়টা নামছে, কয়টা উঠছে, কত নাম্বার, তাহলে এইটাকে কেন্দ্র করে আপনি শুধু আপনি যারা চালায় তাদের কথা বলছেন, তাদের পেছনে মালিকের কথা বলছেন, মালিকের পেছনে আর একটা গ্রুপ আছে যারা আসলে এটা নিয়ন্ত্রক। আপনি কোন এলাকায় কয়টা নামাবেন তারা কন্ট্রোল করে, এবং সেটা এর আগে একটা এক ধরনের পলিটিক্যাল দুর্বৃত্ত আছে এর সাথে, পাড়ায় পাড়ায় পলিটিক্যাল দুর্বৃত্তদের সঙ্গে আছে হচ্ছে আপনার প্রশাসনের কিছু লোক, প্রশাসনের সঙ্গে তার উপরে আছে কিছু আরও পলিটিক্যাল গডফাদার। এই পুরো সিস্টেমে কিন্তু এই জিনিসটা হচ্ছে, পুরো পরিবহন খাতটাই আসলে তাই। আমরা অনেক সুন্দর কথা বলি, অনেকগুলো মেজারমেন্টের কথা বলি, ইউরোপ আমেরিকা অনেক উদাহরণ দিয়ে বেস্ট প্র্যাকটিসের কথা বলি, সুন্দর ছবিটা দেখতে চাই, কিন্তু বাস্তবে আমরা যেটা করে রাখি এই মাফিয়া সিন্ডিকেটকে আমরা এখানে বহাল টিভিতে রেখে দিচ্ছি। আমাদের রাজনৈতিক নেতারা জানেন, জাতীয় রাজনৈতিক নেতা, প্রত্যেক দলের নেতারা জানেন এই মাফিয়া সিন্ডিকেটে কারা আছে। তারা জানেন কোন পদক্ষেপটা নিলে সড়ক পরিবহনে দুর্ঘটনা কমবে, তারা নেন না। কারণটা কি? তারা মনে করেন ওই পলিটিক্যাল পার্টির একটা বড় আয় এটার উপর নির্ভরশীল, সেটাই যেই কারণে তারাও এখানে করতে চান। সরকার পরিবর্তনের সাথে এই মাফিয়া চক্রের কোনো পরিবর্তন ঘটে না, খালি মানুষটা চেঞ্জ হয়, কিছু মানুষ ওই চেয়ার থেকে এই চেয়ার, এই চেয়ার থেকে এই চেয়ার, এই আর ব্যাপারটা চেঞ্জ হয় না। আমার মনে আছে পরিষ্কার যে মানে আমরা স্বৈরাচার বলতাম সেই সরকার, এরশাদ সরকারের সময়ও এই পরিবহন শ্রমিকরা ধর্মঘট করলে পরে দেশ অচল হয়ে যেত। তারপরে যত সরকারই এসছে সব সরকারের আমলে তাই। এখনো পর্যন্ত তাদেরকে তো মনে হয় যে অল্টারনেটিভ গভর্নমেন্ট, তারা কি করে সরকারকে হুমকি দেয়, মানে হুমকি দিচ্ছে দেশ অচল করে দিবে তারা। তাহলে তারা কি সিউডো গভর্নমেন্ট নাকি সব গভর্নমেন্টের আওতায় তারা আরেকটা গভর্নমেন্ট? এখান থেকে উত্তরণের কি কোনো উপায় নাই আসলে? সেটাই বলছিলাম যে এক্ষেত্রে দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। কোনো রাজনৈতিক সংস্কারের কথা বললেন, কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত তাদের ইশতেহার ঘোষণা করে এই সড়ককে, নিরাপদ সড়কে উন্নীত করবার কোনো ধরনের আকাঙ্ক্ষা ব্যক্ত করে না।
তো এটা দরকার হচ্ছে আইন, যে আইন খসড়া হয়েছে 18 সালের আইনটি যথেষ্ট ভালো আধুনিক, কিন্তু সেটা যদিও সড়ক পরিবহন সংক্রান্ত আইন, এটা কিন্তু নিরাপত্তার আইন নয়। যদি এই পরিবহনের যে আইন, সেই আইনগুলোরও যদি একটা মিনিমাম বাস্তবায়ন সম্ভব হয়, এমনিতেই সড়ক নিরাপত্তার বেশ খানিকটা অর্জিত হয়ে যায়। এবং রাস্তার দখল যদি সরানো যায় তাহলে এমনিতেই শৃঙ্খলার মধ্যে আসবে। সো তখন অনেক ধরনের দুর্বৃত্তায়নই কিন্তু কমিয়ে আনা সম্ভব হবে। দরকার আইন প্রয়োগ, কিন্তু সেই আইন প্রয়োগের জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। একেবারে টপ লেভেল থেকে এই জিনিসটা আসতে হবে। জিনিসটা এমন না এটা শুধু সচেতনতা দিয়ে হবে না। আপনি সচেতন, আমি সচেতন, আমাকে বলছেন যে গাড়ির হর্ন আমি দিতে চাই না, কিন্তু ঢাকা শহরে কি এমন পরিস্থিতি আছে? আমি নিজে গাড়ি চালাই, একটু সতর্ক করতে চাই কেউ যেন আমার সামনে এসে ঢুকে না পড়ে, আমাকেও তো মুভ করতে হবে। কিন্তু আছে ব্যাটারি রিক্সা, তারা কিভাবে চলে? তাদের অস্ত্র হলো দুটো। তাদের বডিটা তৈরি হচ্ছে বড় বড় লোহার দণ্ড দিয়ে, যেটা যে কোনো মুহূর্তে একটা গাড়িকে ছিঁড়ে ফেলার জন্য যথেষ্ট। আর আছে তাদের সামনে হলো সিঙ্গেল চাকা 2 ইঞ্চি জায়গায় তাদের জন্য যথেষ্ট। যে কোনো জায়গা থেকে উড়ে এসে ঢুকিয়ে দেবে সামনে, আপনি চলতে পারবেন না। তাহলে এরকম একটা ঝুঁকির মধ্যে যখন আপনি চলবেন, আপনি ড্রাইভিং সিটে থাকলে আপনি হর্ন না বাজিয়ে চলতে পারবেন না। ঢাকা শহরে আপনার পক্ষে চলা সম্ভব হবে না। হ্যাঁ, হর্ন কমানো সম্ভব, কিন্তু সড়কের শৃঙ্খলা আসলে, যখন ফাঁকা রাস্তায় কেউ তো হর্ন দেয় না, তার মানে আপনি অনেক অপরাধ কিন্তু করতেও আমরা বাধ্য করি বা উৎসাহিত করি, বা টোটাল সিচুয়েশনটাকে এমন জায়গায় নিয়ে গেছি যে অনেক ধরনের অপরাধ কাজ এর মধ্যে থেকে উৎসাহিত হয়। সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে, যে পলিটিক্যাল পার্টিগুলো এই নির্বাচনে অংশ নেবে, নাগরিক সমাজের একটা আসলে খুব একটা জোরালো ভয়েস থাকা দরকার যে প্রথমত কোনো রাজনৈতিক দলে পরিবহন মাফিয়া সিন্ডিকেটের সঙ্গে যুক্ত কাউকেই নমিনেশন দেবে না, এবং তাদের ইস্তেহারে পরিষ্কার থাকবে সড়ক নিরাপত্তা একটা প্রায়োরিটি থাকবে, যে আমরা সংস্কার শুরু করব সড়ক নিরাপত্তা দিয়ে, বা এটাকে আমরা সংস্কারের 1, 2, 3 নাম্বার পয়েন্টের মধ্যে রাখবো। 1, 2টা হচ্ছে সড়কে যত বিশৃঙ্খলা উৎস হচ্ছে চাঁদাবাজিটা কি দেওয়া হয়? ক্যাশ টাকা দেওয়া হয়। আপনি রাস্তায় যখনই নামেন, রাস্তায় নেমেই কিন্তু আপনি প্রথম টাকাটা দেন ক্যাশ, সড়কে ভাড়া দেন, রিক্সায় দেন, বাসে দেন, সেটা ক্যাশ দেন। যদি আমরা তো এখন আসলে ডিজিটাল ওয়ালেট সিস্টেম চালু করেছি, এখন ডিজিটাল পেমেন্ট প্রচুর হচ্ছে। অনেকেই বলে যে বাসে আপনি ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করবেন, লোকজন কি বুঝবে? যে দেশের মানুষ ইংরেজি একটা অক্ষর চেনে না কিন্তু স্মার্টফোন চালাতে পারে, সেই দেশের মানুষকে ডিজিটাল অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আপনি এত অগুরুত্বপূর্ণ ভাবেন কেন? বাংলাদেশের মানুষের লিটারেসি অনেক বেড়েছে, বাংলাদেশের মানুষের ডিজিটাল অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি ইজ টু হাই। আপনি যদি একটা ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করেন সমস্ত ট্রান্সপোর্টে, যে কাল থেকে কোনো ট্রান্সপোর্টে ক্যাশ লেনদেন করা যাবে না, আর সেই সাথে সিঙ্গেল কোম্পানি, তাইলে দেখবেন আপনার সড়কের বিশৃঙ্খলা 50% কমে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই। কারণ তো চাঁদাবাজিটা বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হলে চাঁদাবাজি কেন্দ্রিক মাফিয়া সিন্ডিকেটের দৌরাত্ম্য কমে যাবে। এই দৌরাত্ম্য কমে গেলে আপনি সড়কে আইনগুলো প্রয়োগ করতে পারবেন। তো সেই জায়গাগুলো আসলে নেওয়া আমাদের খুবই অসম্ভব, আমরা কি নিতে পারি না? এই অবস্থা থেকে উন্নতির যৌক্তিক প্রমাণিত, এবং অবশ্যই এটা সম্ভব এই অবস্থা থেকে উত্তরণের, কিন্তু সেইটা প্রয়োগ করার জন্য তো পরিবেশ লাগবে। আমি জানি আমিই তো মনে করি যে, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, যে ঢাকা শহরের যে জ্যামের যে পরিস্থিতি, এই ঢাকা শহরের পরিস্থিতি, এই জ্যাম 30%-এ নামিয়ে আনা সম্ভব মাত্র কয়েকটি কাজ বাস্তবায়নের মধ্য দিয়ে। বাংলাদেশে যে এই 31,000 মানুষের মৃত্যু, এটি 30%-এ নামিয়ে আনা সম্ভব। যদিও গ্লোবালি টার্গেট হচ্ছে 2000 SDGর যে টার্গেট, সেটা হচ্ছে গ্লোবালি মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা। আর ঢাকা শহরে এখনো পর্যন্ত অটো সিগন্যালিং ব্যবস্থা নেওয়া যায় নাই, ডিজিটাল সিগন্যালিং সিস্টেম বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। এইখানে প্রতিদিন আমরা কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করি। সমস্ত রাইড শেয়ার যারা করে তারা সবাই কিন্তু ম্যাপ ব্যবহার করে। ম্যাপ কেন ব্যবহার করে? প্রত্যেকটা রাস্তা তারা দেখতে পায়, কোন রাস্তা কতটা জ্যাম, কোন রাস্তা কতটা ফ্রি, কোন রাস্তা দিয়ে গেলে কতক্ষণ সময় লাগবে, তা কিন্তু রিয়েল টাইম দেখা যায়। কোথায় কতটুকু জ্যাম আছে আমরা কিন্তু যে কোনো সময় সবাই দেখতে পাই। অথচ আমাদের ট্রাফিক সিস্টেমের মধ্যে এর কোনো অংশগ্রহণ নেই। প্রত্যেকটা মোড়ে মোড়ে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরা গেল বিজয় সরণির মোড়, এখানে 4টা হ্যান্ড, 4টা রাস্তা,
4টা রাস্তায়, এক রাস্তায় ধরা গেল 200 মিটার জ্যাম, আরেক রাস্তায় 300 মিটার জ্যাম, আরেক রাস্তায় 500 মিটার জ্যাম, আরেক রাস্তায় হয়তো সামান্য কিছু গাড়ি। তাহলে এখন যদি অটো সিগন্যালিং করি আমি, যে সেট করে দিলাম প্রতি 5 মিনিট পর পর লাইট চেঞ্জ হবে, এটা যদি করি তাহলে কি হবে ঘটনাটা, যে এন্ডে বেশি জ্যাম বেশি গাড়ি সেইটা বাড়তে থাকবে ক্রমাগত, আর যেখানে ফাঁকা সেইখানে দেখা যাবে ফাঁকা থাকছে খানিকটা, কিন্তু একদিকে বা দুদিকে রাস্তায় জ্যাম বাড়তে থাকবে। কিন্তু এটাকে যদি গুগলের যে মানে এই ডেটার সঙ্গে, রিয়েল টাইম ডেটার সঙ্গে যদি কোঅর্ডিনেট করা যায়, তাহলে কিন্তু সামান্য অ্যাডজাস্টমেন্টের মধ্যে রিয়েল টাইমও অ্যাডজাস্ট করবে, যে 5 মিনিট পর পর যেটা লাইট চেঞ্জ করার কথা দেখা যাবে এক পাশে দেবে 6 মিনিট পর পর লাইট চেঞ্জ করবে, আরেকদিকে 4 মিনিট পর পর লাইট চেঞ্জ করবে। এই কোঅর্ডিনেশনটা করতে পারলেই খুবই ইফেক্টিভভাবে ঢাকার জ্যাম নিয়ন্ত্রণ করা যায়। সড়ক নিরাপত্তার বা আমাদের সড়ক দুর্ঘটনা কমানোর জন্য বা সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য আমরা অনেক চমৎকার অনেকগুলো কথা বলি, অনেক ইনিশিয়েটিভ নেই, দেশি বিদেশি অনেক সংস্থা এর জন্য পড়ে। কিন্তু বাস্তবে সড়ক পরিবহনে বিশৃঙ্খলার মূলটা আসলে কোথায়, সেইটাকে আমরা হয়তো কেউ অ্যাড্রেস করছি না। আপনাকে আমরা আশা করি যে আমাদের আজকের আলোচনা থেকে সেখানে কিছুটা অ্যাড্রেস করা হয়েছে। আমরা অনেকটা আমাদের অভিজ্ঞতা থেকে কাছ থেকে আমরা সেই সমস্যাটাকে সামনে আনার চেষ্টা করেছি, সেই সিন্ডিকেটকে সামনে আনার চেষ্টা করেছি। আজকে যে এই যে যানজটটা আছে সেটাও নিরসন করা সম্ভব, কারণ যখনই ডিজিটাল সিস্টেম করতে যাবেন, গুগলের সঙ্গে অ্যাডাপ্টেশন করতে যাবেন, কোনো না কোনোভাবে সিন্ডিকেট বাধা দেবে, কারণ তারা শৃঙ্খলায় আসতে চায় না কখনোই। এই সিন্ডিকেটের প্রধান কথা হচ্ছে যে অরাজকতা টিকে রাখতে হবে, এবং অরাজকতা টিকে রাখার মূল কারণটা কি জানেন তো? এই যে অরাজকতা টিকে রাখলে আপনার ভাঙাচোরা বাস দিয়ে সার্ভিস দেওয়া যায়, অরাজকতা টিকে রাখলে শ্রমিককে আপনার নিয়োগপত্র দিতে হয় না, গাড়ির ফিটনেস নিয়ে চিন্তা করতে হয় না, ইনকাম ট্যাক্স নিয়ে চিন্তা করতে হয় না। একই সঙ্গে এই অ্যাক্সিডেন্টগুলো যখন ঘটে প্রত্যেক মালিকের কিন্তু ইন্স্যুরেন্স করা থাকে। সে কিন্তু ধরেন আমি অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে, আমি হয়তো জানি না যে আমার ইন্স্যুরেন্স আছে, এই গাড়ির জন্য আমি কিছু ক্লেম করবো জানি না, কিন্তু ওই মালিক থেকে তার সাধারণ লোক দিয়ে কিন্তু ইন্স্যুরেন্সের টাকাটাও নেয়। ফলে প্রত্যেকটা রোড অ্যাক্সিডেন্ট থেকেও মালিকের লাভ আছে, যেই কারণে সে অ্যাক্সিডেন্টে বিচলিত হয় না। কারণ সে তো জানে একটা অ্যাক্সিডেন্ট হলে আমরা যখন কাঁদি, দেখেন না যে পরিবহনে মাফিয়া সিন্ডিকেটের লোকের কাছে যখন 18 সালে নিয়ে যাওয়া হলো যে আপনার এরকম কয়জন নিহত হয়েছে, আপনার বক্তব্যকে তিনি হাসি মুখে বক্তব্য দিচ্ছিলেন, খুবই হাসি উজ্জ্বল, কারণ তার তো ব্যবসা আছে এখানে। এই বিমার টাকা তুলে, হ্যাঁ, আমরা একসময় এটা ইনভেস্টিগেশন রিপোর্টও করেছি আমি একাধিকবার। এই যে এই সিস্টেমটাকে যদি বদলানো যায়, এই সিস্টেম বদলানোর জন্য খুবই সুন্দর কিছু আইডিয়াজ আছে। আমি যেটা একটা দেখি, এখন কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ নানা ধরনের গাড়ি ভাড়ার ব্যবসা করে, তারা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে। এখন ব্যাপকভাবে জনপ্রিয় অনলাইন অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে রিয়েল টাইম গাড়িগুলোকে মানে মনিটর করা যায়। এর পাশাপাশি রয়েছে কিছু ড্যাশ ক্যাম যেগুলো গাড়ির উপরে বসানো থাকে, যা দিয়ে মানে নিজেদের নিরাপত্তা, সেই সাথে কোনো কলিশন হলে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে কার দোষ সেইটা খুঁজে বের করা যায়। এটা অ্যানালাইজ করার জন্য রিয়েল টাইম ফুটেজ ওটার মধ্যে সার্বক্ষণিকভাবে সংরক্ষিত থাকে, এরকম একটা ড্যাশ ক্যাম। এগুলো কিন্তু বহু গাড়িতে, ব্যক্তিগত গাড়িতে বিশেষভাবে ব্যবহৃত হয়। সরকার যদি চায় এ ধরনের ড্যাশ ক্যামের রিয়েল টাইম ডেটা ফুটেজগুলো একেবারে ন্যাশনাল সার্ভারে এগুলোকে তাৎক্ষণিকভাবে নিতে পারে। ধরা যাক একটা পাইলট বেসিসে 500 গাড়ির ড্যাশ ক্যামকে ন্যাশনাল সার্ভারের সঙ্গে যুক্ত করা যায়। এই 500 গাড়ি সারা বাংলাদেশ ঘোরে, তাহলে সারা বাংলাদেশের রাস্তায় যতক্ষণ চলবে পুরো সময়ের ডেটা ওখানে থাকবে। ওইখানে যদি এআই দিয়ে ওটাকে যদি আমরা অ্যানালাইজ করতে পারি, তাহলে কিন্তু রিয়েল টাইম খুঁজে বের করা যাবে গফরগাঁওয়ে অমুক পরিবহনের অমুক নম্বর গাড়ি অতটার সময় এই ঘটনাটা ঘটিয়েছে গফরগাঁওয়ে। সো ওই গাড়ির নামে একটা অটোমেটেড এখান থেকে একটা মামলা হয়ে ঠিকানায় চলে যাবে। একটা যদি রিকোয়ারমেন্ট দেয়া যায় রাস্তার দূরপাল্লার গাড়িতে ড্যাশ ক্যাম বাধ্যতামূলক, এটা যদি বিআরটিএ বাধ্যতামূলক করে যে প্রত্যেকটা গাড়ির উপরে একদম ড্রাইভারের সোজা উপরে একটা ড্যাশ ক্যাম বাধ্যতামূলক, রাস্তায় গাড়ি চলতে হলে ড্যাশ ক্যাম থাকতে হবে এবং ন্যাশনাল সার্ভারের সঙ্গে এটা যুক্ত থাকতে হবে। এই দিয়ে মনিটর হবে ও নিজে কতটা আইন মেনে চলেছে, সেই সাথে ওর সামনে যত শত গাড়ি, সেটা প্রাইভেট কার হোক, ট্রাক হোক, অন্য লরি হোক, অন্য বাস হোক, যেই না আইন কানুন মানবে না, সব ফুটেজ কিন্তু এখন ন্যাশনাল সার্ভারে চলে যাচ্ছে। সো এই কাজটি সারা বাংলাদেশে যদি একই সঙ্গে হতে থাকে, তাহলে কিন্তু মানুষ কয়েকদিনের মধ্যে মানুষের আচরণ চেঞ্জ হয়ে যাবে রাস্তার মধ্যে। আমাদের পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতেও কিন্তু দেখেন তারা একটা জিনিস ইমপ্লিমেন্ট করেছে, একই মডেলের বাস রাস্তায় চলতে হবে।
এবং এই বাসটা সেন্ট্রালি একটা অথরিটি কন্ট্রোল করে। আপনি বেসরকারি মালিকরা বাস দেয়, কিন্তু এটা সেন্ট্রালি সরকারের একটা সিটি কর্পোরেশন একটা অথরিটি, তারা কন্ট্রোল করে এই বাসটা চালায়। ফলে কলকাতায় কিন্তু ট্রান্সপোর্টের চেহারা পাল্টে গেছে। সবগুলো বাসকে একটা ইয়ের মাধ্যমে ওই যে একটা কোম্পানির আওতায় নিয়ে একটা অথরিটির আওতায়। বাংলাদেশে এই উদ্যোগ কিন্তু আমাদের এখানে কোম্পানি আছে, কোম্পানি যে নাই এটা 2003-4 সালে নেওয়া হয়েছিল। তখন যে মন্ত্রী নাজমুল হুদা ছিলেন তৎকালীন সরকারের মন্ত্রী, বললেন যে কোম্পানির আন্ডারে সব বাস আনতে হবে, আমরা এইভাবে চলতে দেবো না। সেই কোম্পানিগুলো কিন্তু হয়েছে, বাট কোম্পানিগুলোর চাঁদাবাজির ব্যানার হয়ে গেছে। এখানে এখন ছোট ছোট মালিকরা ওই কোম্পানির একটা ব্যানার ইউজ করেন, সেখানে বাস দেন, প্রতিদিন 400-500 টাকা ওই কোম্পানিকে দিতে হয়। আবার ওই কোম্পানি কিন্তু সবগুলো কোম্পানির কিন্তু টাকাটা ওই একটা সিন্ডিকেটের কাছে যায়। ফলে এই কোম্পানিগুলো আমাদের কোনো লাভজনকই হয় নাই, বরং এই কোম্পানিগুলো চাঁদাবাজি সিন্ডিকেটের জন্য সহজে চাঁদা আদায় করার আর একটা ব্যানার হয়ে গেছে। এই কারণেই সরকারের আসলে কোম্পানি ফরমেশন না। আমাদের তো একটা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বলে একটা সংস্থা আছে, প্রয়োজনে এটাকে কোম্পানিতে পরিণত করেন। এবং এইখানে দয়া করে এই অমুক ক্যাডার তমুক ক্যাডার থেকে ডেপুটেশনের লোক এনে বসানোর দরকার নেই প্লিজ। এইখানে আপনি একটু একটা প্রফেশনাল বডি তৈরি করেন, একটা ট্রাস্টি বোর্ড তৈরি করেন, যেই বোর্ডটাতে নানান ধরনের প্রফেশনাল থাকবে, আইনজীবী থাকবে, সাংবাদিক থাকবে, শিক্ষক থাকবে, গবেষক থাকবে, আপনার প্রশাসনের সাবেক লোকজনও থাকতে পারে। প্রয়োজনে এখন যারা ভালো পরিবহন মালিক আছেন, পরিবহন নেতাদের মধ্যে অনেকে ভালো আছেন, তাদেরকে নিয়ে সেই বোর্ডে রাখেন, তাদের পরামর্শ নেন, উন্নয়ন গবেষকদের পরামর্শ নেন, পেশাজীবীদের নেন, নিয়ে যদি আপনি একটা বোর্ড তৈরি করেন, তাহলে কিন্তু আপনাকে ওই বোর্ডটা শুধুমাত্র এই সরকারি কর্পোরেশনের মধ্যে দিয়ে বা সরকারি যদি কোনো কোম্পানি হয় সেটার মধ্য দিয়ে কিন্তু আপনাকে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। যতদিন আপনি এই মাফিয়া সিন্ডিকেটকে এভাবে বহাল রাখবেন এবং সরকারি প্রতিষ্ঠানকে অকার্যকর রাখবেন, ততদিন আসলে মুক্তির কোনো পথ নাই। তো নাসির ভাই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে থাকার জন্যে। আশা করি আমাদের দর্শকরাও আজকের আলোচনা উপভোগ করেছেন এবং যারা নীতি নির্ধারকরা আছেন তারা এটাকে গুরুত্ব দেবেন। আগামীতে যারা নীতি নির্ধারক সরকারে গঠন করবেন তারাও আশা করি গুরুত্ব দেবেন। আমরা ভবিষ্যতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত হব, জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর viewsbangladesh.com এর সঙ্গে থাকুন।